আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি তোমাদের নাসিম স্যার। আমি আজকে তোমাদের পড়াবো হলো বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা বা ষষ্ঠ অধ্যায়। দেখো আমি লিখে রেখেছি। সবাই বোর্ড বইয়ের 48 পৃষ্ঠা বের করো। এখানে আছে হলো বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি এটা পড়তে গিয়ে আমরা জানবো সংস্কৃতি কি, বাংলাদেশের সংস্কৃতি কি, বিশ্বের সংস্কৃতি কি। এই অধ্যায়টা কেন পড়বো? দেখো, প্রতি বছর প্রায় অর্ধ থেকে দু একটা প্রশ্ন এসেই থাকে। যেমন 2018 সালে আমি লিখে রেখেছি এরকম একটা প্রশ্ন আসছিল, ওয়ানগালা কোন জাতির ধর্মীয় উৎসব? আহ কাজেই এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা পড়া শুরু করি। আহ উম, প্রথমেই আমি যে কাজ করে নেব সেটা হলো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দাগাইছি। তোমরা আমার সাথে এভাবে দাগাই নাও। এই বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানোর জন্য তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে রাখতে পারো, এবং বইয়ের আর দাগানোর জন্য বিভিন্ন কালারের পেন ব্যবহার করেছি বিভিন্ন গুরুত্ব বোঝানোর জন্য। যে লাইনগুলো আমি দাগাইছি এই লাইনগুলো থেকেই প্রশ্ন আসে। নিশ্চয়ই তোমরা দাগ দিতে পারছো। এবার চলো আমরা মূল অধ্যায় শুরু করি। এই অধ্যায়টা পড়ার আগে তোমরা যে কাজ করবো সবাই খাতা কলম আহ বের করো। কেননা তুমি যখন এই অধ্যায়টা পড়বা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন তুমি নোট করে রাখবা, অধ্যায়টা সম্বন্ধে তোমার সহজে ধারণা হবে এবং তুমি প্রশ্নের উত্তর আহ, সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর মনে রাখতে পারবা। যাই হোক, চলো আমরা পড়ি বাংলাদেশের সংস্কৃতি। সংস্কৃতি কি? এই প্রশ্নের উত্তর হলো সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। যে সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার। দেখো যে সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দটা কালচার, যার সংস্কৃতি কি বলতে আমি বললাম যে মানুষের জীবনধারা। এক এক দেশে মানুষ বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক পরিবেশ এর উপর মানুষের জীবনধারা নির্ভর করে। কাজেই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি লক্ষ্য করা যায়। আমরা বাঙালি হিসেবে আমাদের চিরচরিত বাংলা সংস্কৃতির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতি প্রতিদিন প্রায় প্রতিনিয়তই বদলে যাচ্ছে। সংস্কৃতি ছবি কোনো বিষয় না, সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হয়। যেমন আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশের যে মানুষের জীবনধারা যা ছিল, এখন দিনকে দিন পশ্চিমা সংস্কৃতির জন্য, আকাশ সংস্কৃতির জন্য, গ্লোবালাইজেশনের মাধ্যমে আমরা দিনকে দিন পশ্চিমা সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছে। যেমন আমাদের বাংলাদেশ সংস্কৃতির মধ্যে যেমন আহ গ্রামীণ যে কৃষি সংস্কৃতি গুলো আছে সেগুলো আমরা অনেকগুলো জানি না। এবার শহরেও সংস্কৃতি অনেক পরিবর্তন হয়েছে। সংস্কৃতির এই বইতে যে লাইনগুলো আমরা পড়বো সেই লাইনগুলো আমি পড়তে, দেখো যে মানুষ প্রকৃত পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মেটাচ্ছে। হ্যাঁ, মানুষ যেখানে বসবাস করে সেটাই তার পরিবেশ, এবং পরিবেশের সমস্ত কিছুই তার প্রকৃতি। যে মানুষ পরিবারে বসবাস করে, পরিবার সমাজের একটা অংশ বিশেষ। এই সমাজ সমাজ সংগঠিত করার উদ্দেশ্যে মানুষ বিভিন্ন নিয়ম কানুন তৈরি করেছে। হ্যাঁ, সমাজ, যে সমাজের নিয়ম কানুন যত বেশি সুন্দর সেই সমাজ তত বেশি ডেভেলপ। সংস্কৃতি, এখানে আমরা দেখলাম সংস্কৃতির দুটি উপাদান রয়েছে। দুটি উপাদানের মাধ্যমে সংস্কৃতি গঠিত। কয়টি উপাদান? দুইটি উপাদান। একটা হলো বস্তুগত বা দৃশ্যমান উপাদান, আর একটা অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। বস্তুগত মানে কি? যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়, যেগুলো আমরা চোখে দেখতে পারি, সমস্ত কিছু আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদান। তার ভিতরে আছে ঘর বাড়ি, ঘর বাড়ি, ঘর বাড়ি, খাদ্য, হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে কম্পিউটারের হার্ডওয়্যার, নকশিকাঁথা এবং শাড়ি। নকশিকাঁথা আমরা চিনি, শাড়িও চিনি। এগুলো আমাদের টেক্সটে উল্লেখ আছে, আমি সেগুলো আগে লিখে রেখেছি। এবং দেখো যে অবস্তুগত সংস্কৃতি কি? যেমন কোনো ব্যক্তি ঘর তৈরি করলে ঘর তৈরি করার পরিকল্পনাটা হলো অবস্তুগত সংস্কৃতি। মানুষের চিন্তা চেতনা, সামগ্রিক জ্ঞান, সেই হিসেবে শিক্ষা সংস্কৃতির অংশ। কেননা শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, ভাষা, আদর্শ, এগুলো সবকিছু কি সংস্কৃতির
অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান, যা এখানে আমরা দেখবো। দেখো বইয়ের ভিতরে আছে সংস্কৃতি আসলে মানুষের জীবন দ্বারা। তোমরা দেখো পার্ট 1 এর মধ্যে আছে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, খাদ্য রান্না করা, মানুষ খাদ্য রান্না করে এবং এক একটা জায়গায় এক একভাবে খাদ্য পরিবেশন করে। এই পরিবেশন করাটার ভিতরে মানুষের সংস্কৃতি আহ বিভিন্ন ভাবে থাকে। যেমন মনে করো যে লেখাপড়ার দিক দিয়ে প্রথম যখন মানুষ আহ লেখা পদ্ধতি আবিষ্কার করলো, মানুষ আহ কি করলো যে পাথরে লিখতো, গাছের বাকলে লিখতো এবং কি পশুর পালক কালির মধ্যে চুবিয়ে লিখতো। এরপরে কলম আবিষ্কার হলো, এরপর এখন টাইপ রাইটার আবিষ্কার হয়েছে। এখন মানুষ কম্পিউটারে, মোবাইল ফোনে লিখতেছে, স্ক্রিনে। সংস্কৃতির সবচেয়ে দৃশ্যমান ও অদৃশ্যমান বস্তুর মধ্যে যদি অদৃশ্যমান বস্তুগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, নিশ্চিত করে রাখতে পারি, তাহলে আমরা দৃশ্যমান উপাদানগুলো সহজে পাবো। অদৃশ্যমান উপাদানের মধ্যে বইয়ের ভিতর যেটা আছে পার্ট 2 এ দেখো লেখা আছে সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। আমরা জাদুঘরে গেলে অনেক দিনের আগের জিনিসগুলো দেখতে পাবো, সেগুলো কি বহন করে? আমাদের বাঙালি সংস্কৃতির, বাঙালি সমাজের বৈশিষ্ট্য বহন করে। সংস্কৃতির একটা উপাদান, এই যে বস্তুগত এবং অবস্তুগত উপাদানের ভিতর কিন্তু পরস্পর মিল আছে। একটা উপাদান একটা উপাদান থেকে কিছুতেই বিচ্ছিন্ন না। সংস্কৃতির এদেশের মাটি অনেক উর্বর, সে কারণে আমরা অধিকাংশ মানুষই কৃষিজীবী। আহ এছাড়াও শহর অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। আমাদের গ্রামগঞ্জের সংস্কৃতির সবচেয়ে বড় উল্লেখিত সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা বুঝি গান বাজনা, নাচ গান। হ্যাঁ, এগুলো আমাদের সংস্কৃতির অংশ বিশেষ। এই সংস্কৃতির মধ্যে আগে গ্রামীণ সংস্কৃতির মধ্যে ছিল রাখালি গান, রাখালরা যে গানগুলো গাইতো, মুর্শিদি গান, ভক্তিমূলক গান, জারি সাথে মাঝি মাল্লাদের গান। দৈনন্দিন জীবনে আমরা মাটির ব্যবহার করছি খুব বেশি। ফসল ফলানো থেকে শুরু করে মাটির তৈজসপত্র, হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়। আমাদের মাটিতে কাজ করে কারা? কৃষক। এরপরে আমাদের আছে কাপড় বলে তাঁতি, মাঝি, জেলে, কামার, কুমার, নাপিত সহ অসংখ্য পেশার মানুষ। এখান থেকে একটা প্রশ্ন আসলে, সুতার বলতে কি বোঝো? সুতার অর্থ হলো যারা সুই সুতা নিয়ে কাজ করে। সুতার, সুতার বলতে কি বোঝো? গ্রামগঞ্জে মানে যারা সুই সুতা নিয়ে কাজ করে। সুতার বলতে কি বোঝো? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। বলতে কি বোঝো? কি কি বুঝো? দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ওই আমাদের জুতা যারা সেলাই করে, সহজ কথা এক কথায় সুই সুতা নিয়ে যারা কাজ করে, তাহলে সুতার। আমাদের ভাষার আহ, ভাষার মধ্যে 3টি জাতির বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। যেমন ভাষা সংস্কৃতির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব আছে অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। কেন? কারণ বাঙালি একটা আহ, সংকরণ জাতি। আমাদের আদি জাতি থেকে শুরু করে সমতল, অসমতল এবং পাহাড়ি মানুষ, বিশেষ করে উপজাতি এবং আমাদের সমতলের মানুষজন, এর মধ্যে কি অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়দের প্রভাব বেশি। ধর্মের কথা বললে সবচেয়ে প্রাচীন ধর্ম হলো হিন্দু। পালা বলে বৌদ্ধ ধর্ম বিকাশ হয়েছিল এবং মুসলিম সুফি সাধক মানে পীর মাশায়েখগণ, এদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার হয়েছে এবং পরবর্তী ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে দেশে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করেছে। ঔপনিবেশিক শাসক কি? ইংরেজ শাসন আমলকে বলা হয় ঔপনিবেশিক শাসক। দেখো যে সংস্কৃতি, হ্যাঁ অবশ্যই প্রতিটা জায়গা, প্রতিটা এলাকা ভেদে, সমাজ ভেদে, গোষ্ঠী ভেদে, দেশ ভেদে সংস্কৃতি ভিন্ন হয়। জনবৈচিত্র্যের মতোই সংস্কৃতি বিভিন্ন বৈচিত্র্য থাকে। আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষ পরম শক্তির প্রতি অনেক বেশি বিশ্বাসী। সংস্কৃতির সবচেয়ে মূল যে কথাটি সেটা হলো মানবতাবাদ। মানবতাবাদ হয়তো যা কিছু আছে মানুষের জন্য, মানুষের মানবতাবাদ। এখানে যেমন সেই সুলতানি আমলে কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাম না জানা লোক কবি বলেছে, নানা বরং গাভীরে পাই একই বরং দুধ, জগৎ ভরি মিয়া দেখি সবাই একই মায়ের পুত। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।
পাঁচের মধ্যে দেখো এখানে লেখা আছে যে এক এক দেশের সংস্কৃতি এক রকম। আমি আগেই বলেছি সংস্কৃতি কোনো স্থবির বিষয় না, পরিবর্তনশীল, তাই না? আমি বলেছি হ্যাঁ, সংস্কৃতি যেমন গ্রামীণ সংস্কৃতি শহর সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। কেন আছে? গ্রামীণ পরিবেশ, নদী নালা, খাল বিল থাকে, শহরের দালান কোঠা, রাস্তাঘাট, বিভিন্ন আবাসন সুবিধা থাকে। অবশ্যই সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকে। গ্রামীণ সংস্কৃতি গান বাজনার ভিতরে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে জারি সারি, জারি হলো এক প্রকার বিশেষ গান, সারি হল ওইরকম বিশেষ যে বাউল গান বা ফকির সন্ন্যাসীদের গান, ভাওয়াইয়া গান, বৃহত্তম রংপুর অঞ্চলের গান, ভাটিয়ালি গান, কিশোরগঞ্জ হাওড়া অঞ্চলের গান, মুর্শিদি গান ভক্তিমূলক গান, রামমাসা এক প্রকার বিশেষ গান, গাম্ভীরা আমাদের আহ গাম্ভীরা গানটা উত্তর পশ্চিম অঞ্চলের গান। এখানে আহ বিশ্বায়নের প্রভাব, হ্যাঁ, এখন যে কথাটা হয় যে বিশ্বায়ন গ্রামের সংস্কৃতির মধ্যে কিন্তু আগে ছিল পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান। এগুলো কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য বহন করে। বিশ্বায়ন, গ্লোবালাইজেশন যে শব্দটা আছে, এটা আমাদের শহরের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। আহ অবশ্যই যে উৎসব, বিভিন্ন উৎসব সামনে যেমন ঈদ আছে, এই ঈদ পালনেও বা আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি দেখা যায়। একজন হলো উচ্চবিত্ত, আরেকজন হলো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। উচ্চবিত্ত যারা একটু ধনী এবং মধ্যবিত্ত যারা মোটামুটি চলতে পারে সচ্ছল, এবং যারা দিন আনে দিন খায় এবং শ্রমজীবী শ্রেণীর মানুষজন নিম্নবিত্তের। যেমন এই উৎসব পার্বণের ভিতরে তাদেরও অনেক ডিফারেন্স দেখা যায়। একটা ধনী মানুষের ঈদ আর একটা সাধারণ মানুষের, গরিব মানুষের ঈদ একরকম হয় না। নারী পুরুষের পোশাক, জীবনচরণ ও চিন্তা ভাবনার ভিতরে সংস্কৃতির পার্থক্য দেখা যায়। আমাদের দেশের যেমন বাংলা ভাষার কথা যদি বলি, এই ভাষার ভিতরে সবচেয়ে বেশি যাদের প্রভাব লক্ষ্য করা গেছে অষ্ট এশীয়, দ্রাবিড়, তিব্বতী, এছাড়া ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ইংরেজি ভাষার শব্দগুলো আমাদের এই বাংলা ভাষায় এসেছে। আমাদের সামগ্রিক বিচারে কৃষি সংস্কৃতির মধ্যে যেমন উপজাতিদের, আমাদের উপজাতিদের যারা আছে তাদের ভিতরে চৈত্র সংক্রান্তি মেলা। চৈত্র সংক্রান্তি মেলা আসলে কি? চৈত্র মাসের শেষ দিনে যে মেলা হয় সেটা চৈত্র সংক্রান্তি মেলা। একইভাবে গারোদের ওয়ানগলা একটা উৎসব, কৃষি কৃষি উৎসব। সাঁওতালদের সোহরাই উৎসব থাকে। এবং আহ বৈশাখী উৎসব, মানে বৈশাখের প্রথম দিন যে রমনা বটমূল ছায়ানটে যে উৎসব হয় আমাদের চিরায়ত বাঙালি উৎসব। এছাড়া উপজাতিরা যে উৎসবকে একটু বিজু উৎসব বলা হয়। নৃত্যের কথা যদি বলি তো মণিপুরীদের যে নৃত্য আছে, একটা বিশেষ নৃত্য। উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর থাকে ঝুমুর নৃত্য, ত্রিপুরাদের বোতম নৃত্য। এবং মজার বিষয়, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও ঝুমুর তালে অনেক গান লিখেছিলেন। সংস্কৃতির আহ যখন যে সংস্কৃতি আমরা এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আহ বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন উপাদান, ভালো ভালো উপাদানগুলো, একটা সংস্কৃতি একটা একবিংশ শতাব্দীতে একটা সংস্কৃতির উপাদান একটা সংস্কৃতির সাথে মিশে যাচ্ছে। যেমন খাঁটি বাঙালিয়ানা, এভাবে আসলে শহর তো দেখাই যায় না, গ্রামেও এখন অনেক কম কম হয়ে গেছে যে একটা সংস্কৃতির সাথে একটা সংস্কৃতির মিশ্রণ হয়ে যায় এবং মানুষ দিনকে দিন বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন উপাদান গ্রহণ করে সে নতুন একটা সংস্কৃতি তৈরি করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ, মূল্যবোধ জায়গায় তোলে এবং ব্যক্তিগত আচরণ নিয়ন্ত্রণ করে। ব্যক্তিগত আচরণ নিয়ন্ত্রণ করা কিভাবে? যেমন পিতামাতা সন্তান লালন পালন করবে, এটাই আমাদের সংস্কৃতি। আহ সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে। যে এদেশের সংস্কৃতি মানুষের ব্যক্তিগত আচরণ নিয়ন্ত্রণ করে এবং দিক নির্দেশনা দেয়। এবং এখানে আমার সব বিয়ে একটি প্রধান পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আহ দেশ ও সমাজভেদে সংস্কৃতির পার্থক্য বিদ্যমান রয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি এ অধ্যায়ের উল্লেখযোগ্য অংশগুলো তোমাদের পড়ে শোনালাম। তোমরা যখন পড়াশোনা করবা, এই অধ্যায়টা পড়বা, ইম্পর্টেন্ট লাইনগুলো প্রশ্ন আকারে যদি তুমি তোমার খাতায় নোট করে রাখো, তাহলে তোমার এই অধ্যায়টা রিভিশন করতে সুবিধা হবে এবং সমস্ত তথ্যগুলো মনে রাখাতে সুবিধা হবে। আমি তোমাদের দেখানোর জন্য যেন মনে করি এখানে 10টা প্রশ্ন আমি লিখে রেখেছি। যেমন বলেছে সংস্কৃতি কাকে বলে, অবশ্যই আমি বলতে পারবো সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি মানুষের একটা কি জীবনধারা। সংস্কৃতি কত প্রকার কি কি, এই যে আমি এখানে লেখা আছে, সংস্কৃতি মূলত দুই প্রকার: বস্তুগত বা দৃশ্যমান উপাদান এবং অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। সংস্কৃতি দুই উপাদান। শিক্ষা কিসের অংশ?
শিক্ষা আমাদের সংস্কৃতির অংশ। সোহরাই কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? দেখো এখানে লেখা আছে সোহরাই হলো আমাদের কি সাঁওতালদের ক্ষুদ্র ক্ষুদ্র সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। বোতল নৃত্য কার? বোতল নৃত্য অবশ্যই আমাদের কি কি লেখা আছে বইতে? আমরা কি পড়লাম? ত্রিপুরাদের বোতল নৃত্য। এবং ঝুমুর নৃত্যে আমাদের জাতীয় কবি নজরুল অনেক গান লিখেছিলেন। মাঝি মাল্লাদের গান কিন্তু ওই যে মাঝি মাল্লাদের গান, বাওয়াইয়া গান। আমাদের ভাষা ও সাংস্কৃতিক কাজের প্রভাব সবচেয়ে বেশি উল্লেখ করা যায়। ওই যে তিনটি আহ, ভাষা শ্রেণীর মানুষ আমাদের ভাষা সংস্কৃতি সবচেয়ে বেশি উল্লেখ রাখছে। আহ, তারা কারা? তারা হলো আহ, তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, ইন্দো ইউরোপীয় এরা। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই উক্তিটি কে লিখেছেন? উক্তিটি লিখেছেন হলো কে? চণ্ডীদাস। নকশিকাঁথা কোন সংস্কৃতির উপাদান? নকশিকাঁথা অবশ্যই কি? নকশিকাঁথা আমাদের বস্তুগত সংস্কৃতির উপাদান। চৈত্র সংক্রান্তি মেলা কি? চৈত্র সংক্রান্তি মেলা আমি একটু আগে বললাম চৈত্র মাসের শেষ দিনে যে মেলাটা হয় তার নাম চৈত্র সংক্রান্তি মেলা। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। তোমাদের আরো বিষয় জানার থাকলে তোমরা এই ভিডিও কমেন্টস বক্সে আমাকে জানাবা, এবং অন্যদিন তোমাদের অন্য একটা টপিকস নিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।